বাতিল করার জন্য দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, দল মত নির্বিশেষে আপনারা যেখানে এই রায়কে বাতিল করার জন্য প্রোগ্রাম হবে আপনারা সেখানে যুক্ত হবেন। ৭১-এর হাতিয়ার, ১৮-র হাতিয়ার, আমার সোনার বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, ৭১-এর বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, তারুণ্যের বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, তারুণ্যের বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, ৭১-এর বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, ১৮-র হাতিয়ার, ১৮-র হাতিয়ার, তারুণ্যের হাতিয়ার, সংগ্রামী বন্ধুগণ, আমাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের নির্যাতিত সহযোদ্ধা, ১৮ সালে কোর্ট আন্দোলনের দুর্নীতির সৈনিক জনাব বিনিয়ামিন মোল্লা। সংগ্রামী সহযোদ্ধাগণ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে মূল মন্ত্রকে সামনে রেখে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। এই বাংলাদেশের কৃষক, তরুণ, দামাল তরুণ তরুণীরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছিল। সেটি ছিল একটি বৈষম্য মুক্ত বাংলাদেশের লক্ষ্যে। আজ স্বাধীনতার ৫৩ বছর পরে আমরা আবারও লক্ষ্য করলাম সেই কোটা প্রথা পুনর্জীবন দেওয়ার ভিতর চেষ্টা করে আবারও সেই বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্নকে ম্লান করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন, বাংলাদেশের মানুষদের মাঝে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী ব্যবস্থাপনা করতে বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কোটা ব্যবস্থা। আমরা যদি ফিরে যাই সেই ১৯৭১ সালের যুদ্ধে, কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল, গর্জে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে? আপনারা খুঁজে দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরিগুলোতে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল। আমি কি ভুল বলেছি? আমি যদি ভুল বলে না থাকে তাহলে স্বাধীনতার ৪৯ বছর পরে, ৫৬% কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গর্জে উঠেছিল। আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না। তাহলে কিভাবে আজ এই প্রায় ৬ বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে, সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে, বেকারদের সাথে আজকে প্রহসন করা হচ্ছে? আজকে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে, যে জন্যে এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে। তবে কি এই ৫৩ বছর পরে আবারও এই কোটার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? নয়। এখানে আমাদের দেশের সবচেয়ে সম্মানিত সন্তান যারা, সূর্য সন্তান যারা মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধা স্নেহের পাত্র, তাদের সন্তান এবং নাতি নাতনি, তাদেরকে সারা বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে একটি চক্রান্ত করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস
বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা মুক্তিযুদ্ধ করে জীবনটাকে সাথে নিয়ে ফিরবেন কিনা। মুক্তিযোদ্ধারা জানতেন না তারা জীবনটা হাতে করে নিয়ে ফিরবেন কিনা। তবে সেই মুক্তিযোদ্ধারা যে কোটা বা ভাতার আশায় যুদ্ধ করেছিল এটি আমি বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন না। বাংলাদেশের কোনো মানুষ এটি বিশ্বাস করবে না। তবে কেন আজকের এই কোটা কথা? তবে কেন কোটা বাতিল হওয়ার পরে আবার সেই কোটা কথার পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে? এই কথা আপনাদেরকে বুঝতে হবে। কারণ এই যে কোটা প্রথা চালু হলে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনারা পত্রপত্রিকায় বলেছেন যে একটি সার্টিফিকেট বিক্রি হচ্ছে 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকায়। পড়েন নাই? আপনারা পত্রিকায় পড়েন নাই? অ্যাডিশনাল অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক অনেক সিনিয়র কর্মকর্তারা তারা তাদের প্রমোশনের জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছে পয়সা। বুঝেছেন কি বাণিজ্য, কি মজা? এই মুক্তিযুদ্ধ কোটা বহাল হলে এটি নিয়ে কি রমরমা দুর্নীতির ব্যবসা হবে, বাণিজ্য হবে, এটি বুঝতে হবে। আমি প্রশাসনে এই কোটার ভিত্তিতে যে অফিসারগণ, সম্মানিত অফিসারগণ নিয়োগ পেয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও বলছি 2019 সালের 4 অক্টোবর 18 সালের 4 অক্টোবর যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটাকে বাতিল করা হয়েছিল তার আগে তো কোটার ভিত্তিতে নিয়োগ হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? এবং চাকরির প্রমোশনও কিভাবে হয়েছে? কোটার ভিত্তিতে হয়েছে। তাহলে সেই সময় যারা নিয়োগ পেয়েছেন তারা কি এই তরুণ ছাত্র ছাত্রীদের, চাকরি প্রত্যাশীদের কোটা বাতিল, কোটা পুনর্বহাল হওয়ার আন্দোলনকে সমর্থন করেন কিনা? কারণ আমাদের মনে প্রশ্ন জাগে, আপনাদের ভিতরের অনেকেই আপনারা এই কোটার মাধ্যমে প্রমোশন পাওয়ার জন্য আপনারা কোটা পুনর্বহালের পক্ষে থাকতে পারেন। প্রশাসনের সিনিয়র অফিসারগণ, সম্মানিত কর্মকর্তাগণ, আপনাদের এই বিষয়টা স্পষ্ট করতে হবে। বলতে চাই আজকে এই বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ যাদেরকে কর্মসংস্থান দিতে পারে না, তারা এই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা তারা এত কষ্ট করে তাদের বাবা মা ডিম বিক্রি করে, মাছ বিক্রি করে, ধান চাল বিক্রি করে ভিক্ষা চালিয়ে তাদেরকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়াশোনা করান। কিন্তু যদি সেই 30% কোটা বা 56% কোটা ফিরিয়ে দেওয়া হয় তাহলে এই বাংলাদেশে এই মেধাবীরা আর চাকরি পাবে না। আমরা মনে করি এই বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটি ষড়যন্ত্র হচ্ছে কোটা প্রথাকে পুনর্বহাল করা। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে আহ্বান জানাতে চাই, জেগে ওঠো ঢাকা বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেগে ওঠো বিএড, জেগে ওঠো ঢাকা মেডিকেল, জেগে ওঠো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা আছি, থাকবো, আমরা আছি, থাকবো। মেধাবীরা মুক্তিবাদ, সারা বাংলা খবর দে, সারা বাংলা খবর দে, অনেক ছাত্ররা ছাত্র সমাজের বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। আজকে এই সাধারণ তাদেরকে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা তার সাথে এবং যাবে যাবে
রক্ত দিতে হলে দিব, জেলে যেতে হলে কিন্তু শিক্ষার্থীর আন্দোলন থেকে মানি না, মানবো না, কোটা পূর্ণবহর বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা। ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক, যার দূরদর্শী নেতৃত্বে, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের জনসাধারণ কোটা নামক অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক জনাব হাসান আল মাহমুদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন। জনাব হাসান আল মাহমুদ। কোটা পূর্ণবহর মানি না, মানবো না, কোটা পূর্ণবহর বৈষম্যের ঠিকানা, বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না, কোটা পূর্ণবহর মানি না, মানবো না। প্রিয় সাংবাদিক, সালে তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমেছিল, তারই প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেখানে আমরা বলেছিলাম সরকারি চাকরিতে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল স্তরে কোটা ব্যবস্থা সংস্কার কিংবা বাতিল করতে হবে। এরই প্রেক্ষিতে মহান জাতীয় সংসদে সরকার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোটা প্রথা বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে। 2001 কথা বলতে চাই, 2018 সালে যখন আমরা আন্দোলন শুরু করি তখন কিন্তু আমরা এই কোটা প্রথা বাতিলের জন্য হাইকোর্টে একটি রিট করেছিলাম। তখন মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে সরকারি চাকরিতে কোটা রাখা কিংবা না রাখার এখতিয়ার নির্বাহী সংসদে, সেটি কোনোভাবে হাইকোর্টের না। তাহলে আজকে আমরা বলতে চাই, গতকালকে মহামান্য হাইকোর্ট কোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন, যে রায় দিয়েছেন, সেটি অবৈধ এবং সংবিধান পরিবর্তন। সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে প্রজাতন্ত্রে সরকারি চাকরি নিয়োগ লাভের ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিক সম অধিকার পাবে। যদি প্রত্যেকটা নাগরিক সম অধিকার পায়, তাহলে কেন সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থা দেওয়া হলো? আমরা দেখতে পাচ্ছি যারা এই কোটা সুবিধা ভোগ করছে তারা এই দেশের মাত্র 2% মানুষ 56% কোটা ব্যবস্থা ভোগ করছে। অপরদিকে 98% লোকের জন্য, সাধারণ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 40%। আজকে আমরা বলতে চাই, আপনারা দেখেছেন 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে রক্ত দিয়েছি। আজকে 14টি মামলার গাড়ি টানছি, আজকে বারবার কোর্টে হাজিরা দিতে হচ্ছে। আজকে আমার বুকের এই পাঁজর আজকে ভাঙা, আমি সেই ভাঙা পাঁজর নিয়ে আজ চলছি। আমি আজ পর্যন্ত কোন সরকারি চাকরির পরীক্ষা দিতে পারি নাই। এই 18 কোটি শিক্ষকদের জন্য, এদেশের বেকার যুবকদের জন্য নিজের জীবন উৎসর্গ করে এদেশকে কোটামুক্ত করেছিলাম। কিন্তু আজকে হাইকোর্ট
যে রায় দিয়েছে এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা। এই প্রতারণা আমরা কোনোভাবেই মেনে নেব না। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা লক্ষ্য দিয়েছি, বারবার মামলা হামলার শিকার হয়েছি, প্রয়োজনে জীবন দেব, তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিসিএসের মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় হস্তক্ষেপ করবে, তাদের হাত ঘুরিয়ে দেব। শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তারা এদেশের জনগণ, তারা এদেশের যে এখন প্রতিটি বিসিএসে দেখেছেন এই যে বেকার সংকট, বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী বেকার বের হচ্ছে, কিন্তু আমার দেশ সেই বেকারদের কর্মসংস্থান করতে পারছে না। কর্মসংস্থান না করতেছে, তারা আবার চাকরি দিতে চায়। এদেশের শিক্ষার্থীদেরকে বেকারদের আজকে আমরা বলতে চাই, দয়া করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এদেশের যে ছেলে মেয়েরা আমাদের পাশে দাঁড়ান। আমরা দেখেছি অনেকে বলতে চেষ্টা করেছেন যারা একটা ব্যবস্থা পাচ্ছে তারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ। একজন রিক্সা চালকের ছেলে, একজন দিন মজুরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, যারা কোটা সুবিধা ভোগ করছে আজকে এই সময়কে আমাদের প্রতিনিয়ত বাঁচার সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। এই রাষ্ট্র, এই সরকার আমাদের একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের বৈদেশিক মেধার বিভাগ কমে যাচ্ছে, অপরদিকে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জনগণের উপর বড় বোঝা চাপানো হচ্ছে। শিক্ষা গ্রহণের অধিকারের পাশাপাশি আমাদের শিক্ষা ক্ষেত্রে কর্মের নিশ্চয়তার সংগ্রাম দেশের বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অথচ সরকার কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর না দিয়ে সরকারি নিয়োগের নামে বেকারদের ঘাড় ভেঙে অর্থ আদায় করছে। আমাদের ভোটাধিকার হরণ করে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যাকে ইচ্ছা তাকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। এই সরকার কোনো সমালোচনা শুনতে আগ্রহী নয়। সমালোচনা করলে মামলা, জেল, নির্যাতন নিয়ে আসে তার উপরে। বিশ্ববিদ্যালয়ের হল করতে এবং বিভাগে রাখা হয়েছে। আমাদের দেশকে ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচাতে বরাবরের মতো এদেশের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। এদেশের জনগণকে বিজয় হয়ে উঠবে ছাত্র সমাজ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে শিক্ষার অধিকার আদায়, সাম্প্রদায়িকতায় ছাত্রবাদের অবস্থান এই যে হাইকোর্টে যে রায় দিয়েছে অবস্থানের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। জাতির সম্পদ রক্ষা এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। আপনাদের এই লড়াইয়ে ব্যবস্থা ছিল আমাদের কিছু নির্দিষ্ট দাবি শিক্ষার্থী মৌলিক অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কিছু দাবি জানিয়ে আসছি। সেই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন ধারা বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষানীতি চালু করতে হবে। শিক্ষানীতির আইন হবে।